ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত একটি ইস্যু হয়ে উঠেছে ঋণ খেলাপি প্রার্থীদের অংশগ্রহণ। আইন অনুযায়ী ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও বাস্তবে দেখা গেছে আদালতের স্থগিতাদেশ এবং ঋণ পুনঃ তফসিলের সুযোগ নিয়ে অনেকেই প্রার্থী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, এমনকি কেউ কেউ মন্ত্রিত্ব পেয়েছেন। পুরো বিষয়টি এখন নির্বাচন ব্যবস্থা, আইনের প্রয়োগ এবং রাজনৈতিক নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন সিলেট এক আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা খন্দকার আব্দুল মুকতাদির। নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো যে তালিকা নির্বাচন কমিশনে পাঠায়, সেখানে তার নাম ছিল সেই 31 জনের তালিকায়, যারা ঋণ খেলাপি হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অর্থাৎ আদালতের অস্থায়ী সুরক্ষা নিয়েই তিনি নির্বাচন করেছেন, জয়ী হয়েছে এবং পরবর্তীতে বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট এই 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। খন্দকার মুকতাদিরের হলফনামা অনুযায়ী তার ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে তার নিজের ঋণ, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকে তার স্ত্রীর নামে বড় অঙ্কের ঋণ রয়েছে। নির্বাচনের ঠিক আগে এসব ঋণ পুনঃ তফসিল করা হয়। পাশাপাশি তার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি অবস্থার উপরও আদালতের স্থগিতাদেশ ছিল। তবে তিনি দাবি করেছেন নির্বাচন পূর্বেই তার ঋণ নিয়মিত হয়েছে এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ত তার তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। শুধু মুকতাদিরই নয়, একইভাবে আরো অনেক প্রার্থী আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে শুরুতে 31 জন এমন প্রার্থী ছিলেন যারা ঋণ খেলাপি হলেও আদালতের আদেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। পরে চূড়ান্ত বিচারে একজনের প্রার্থিতা বাতিল হলেও বাকি 30 জনের মধ্যে অন্তত 9 জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 6 আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তার নামে প্রায় 679 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য থাকলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে তিনি নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। তার দাবি, নির্বাচনের আগে ঋণ নিয়মিত করা হলেও ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের সময় লাগছিল, তাই তিনি ঝুঁকি এড়াতে আদালতে শরণাপন্ন হন। বগুড়া 1 আসনের কাজী রফিকুল ইসলামও প্রায় 765 কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। শুরুতে তিনি নির্বাচন করতে না পারলেও পরে আদালতের স্থগিতাদেশ নিয়ে অংশগ্রহণ করেন। একইভাবে কুমিল্লা 10 আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া, বগুড়া 5 আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং ময়মনসিংহ 5 আসনের মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেকেই একই পদ্ধতিতে নির্বাচনে অংশ নেন। সবচেয়ে বড় অঙ্কের ঋণের উদাহরণ পাওয়া যায় চট্টগ্রাম 4 আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর ক্ষেত্রে, যার নামে প্রায় 1700 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য রয়েছে। আদালতের একাধিক স্থগিতাদেশের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নিতে সক্ষম হন, যদিও তার ফলাফল এখনো চূড়ান্তভাবে প্রকাশ হয়নি। চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীরের ক্ষেত্রেও একই চিত্র। তার প্রতিষ্ঠানের নামে 201 কোটি টাকার খেলাপি ঋণ থাকলেও আদালতের নির্দেশে তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন, যদিও ফলাফল স্থগিত রয়েছে। আইন অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 12 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচনের আগে আংশিক ঋণ পরিশোধ করে তা পুনঃ তফসিল করা এবং আদালত থেকে স্থগিতাদেশ নেয়ার মাধ্যমে অনেকেই এই বিধিনিষেধ এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনে পরাজিত হলে অনেক ক্ষেত্রে ঋণ পরিশোধ আর হয় না, আর জয়ী হলে প্রভাব খাটিয়ে ব্যাংকের সঙ্গে সমঝোতা করা হয়, এমন অভিযোগও রয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার নির্বাচিত হওয়ার পর ঋণ খেলাপি থাকার কারণে কারো সংসদ সদস্য পদ বাতিল হয়েছে এমন কোনো নজির এখন পর্যন্ত নেই। ফলে আইনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,216 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 30.60%। এই প্রেক্ষাপটে ঋণ খেলাপিদের সংসদে প্রবেশ আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।